যুক্তরাষ্ট্রের নতুন আরোপিত ৩৫% শুল্ক হার শূন্যে নামাতে আলোচনা চলছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সোমবার মার্কিন শুল্ক নিয়ে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের সাথে আলোচনা শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। উপদেষ্টা জানান, আজকের বৈঠকে ব্যবসায়ীদের কাছ থেকে পরামর্শ মিলেছে। তিনি বলেন, যৌক্তিক ও বৈষম্যহীন শুল্ক নীতি চায় বাংলাদেশ। নতুন আরোপিত ৩৫% শুল্ক হার শূন্যে নামানোর আলোচনা চলছে। এখনও সরকার আশাবাদী সামনের সপ্তাহে আবার আলোচনার জন্য প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের শুল্ক আলোচনার দ্বিতীয় দফার শেষ দিন ছিল 11 জুলাই। বৈঠকে কিছু বিষয়ে সমঝোতা হলেও অনেক বিষয় এখনও নিষ্পত্তি হয়নি। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে সচিবালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব মাহমুদ শাহ। হাসিব, মার্কিন শুল্ক নীতি নিয়ে বাণিজ্য উপদেষ্টা আসলে আর বিস্তারিত কি জানিয়েছে? বাংলাদেশের আশাবাদী হওয়ার মতো কোন কোন জায়গা অর্জন হয়েছে বৈঠকে? সেটি ছিল ব্যবসায়ীদের সাথে সরকারের একটি বৈঠক। এর আগে ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই যে শুল্কের বিষয়ে তাদের সাথে কোনো সরকারের পক্ষ থেকে আলোচনা করা হয়নি। ব্যবসায়ীদের সাথে যে আজকে আলোচনা করা হয়েছে সেখানে ব্যবসায়ীদের পক্ষ থেকে কিছু পরামর্শ সরকার পেয়েছে বলে আমাদের কিন্তু সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। পাশাপাশি আগামী বৈঠকে ব্যবসায়ী কোনো প্রতিনিধি থাকবেন কিনা সে বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম। সে বিষয়টা সরকারের পক্ষ থেকে কিন্তু কনফার্ম করা হয়নি। আমরা জানতে চেয়েছিলাম যে এই ব্যবসায়ীদের পক্ষ থেকে বলা হয়েছিল লবিস্ট নিয়োগের কথা, সরকারের পক্ষ থেকে কিন্তু বাণিজ্য উপদেষ্টা বলেছেন সেটি হচ্ছে না। আরেকটি বিষয়, আগামী যে মিটিংটি হবে সেটি আসলে বাংলাদেশের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি রয়েছে, কিন্তু আমেরিকার পক্ষ থেকে জানালেই আসলে এই মিটিংটা সম্ভব হবে, নতুবা এই মিটিংটা আসলে কবে হবে সেই বিষয়টা নিশ্চিত করা যাচ্ছে না। আমরা জানতে চেয়েছিলাম যে আসলে সরকার যে নেগোসিয়েশন করছে সেই নেগোসিয়েশনে সরকার কতটা দাবি করছে, আর সেই দাবির মধ্যে কতটা কমিয়ে আনা সম্ভব হবে। বাণিজ্য উপদেষ্টা জানিয়েছেন সরকার আশা করছে শূন্যের কোটায় নামিয়ে আনার জন্য সরকার চেষ্টা করছেন। এর বাইরে আমরা জানতে চেয়েছিলাম যদি সেটি সম্ভব না হয় সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের উপরে একটি প্রভাব পড়বে বলে সেটি কিন্তু উনি স্বীকার করেছেন। পাশাপাশি এই আলোচনার একটি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট রয়েছে, সেই জন্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই এগ্রিমেন্টে যা রয়েছে সে বিষয়ে সরকারের পক্ষ থেকে আসলে সাধারণকে জানানোর জন্য কোনো ইস্যু নেই। সরকার একটি এগ্রিমেন্টে যা রয়েছে সে বিষয়ে সরকারের পক্ষ থেকে আসলে সাধারণকে জানানোর জন্য কোনো ইস্যু নেই। সরকার একটি যৌক্তিক আলোচনায় পৌঁছালে কি আলোচনা যেহেতু নন ডিসক্লোজার এগ্রিমেন্ট সেটি তুলে ধরা হয়নি। আমরা গণমাধ্যমের পক্ষ থেকে বলা হয়েছিল যে এছাড়া অন্যান্য যে দেশের সাথে যে শুল্ক নীতি সেটির বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম যে অনেক দেশের পক্ষ থেকে তো কমানো হয়েছে। তারা বলেছেন যে প্রতিটা দেশের সাথে এই ইউএস এর সরকারের পক্ষ থেকে আলাদা ভাবে আলোচনা করা হচ্ছে এবং সেই আলোচনার প্রেক্ষিতে প্রত্যেকের সাথে আলাদা চুক্তি করা হচ্ছে। আমরা এর আগে কিন্তু আপনি জানেন যে এই বৈঠকে যাওয়ার আগ মুহূর্তে কিন্তু আমাদের কাছে বলেছিল যে সেনাবাহিনীর জন্য কিছু ইকুইপমেন্ট, এছাড়া তুলা আমদানি এবং ভারী কিছু শিল্প ক্রয়ের জন্য কিন্তু ইউএসএ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। আজকে কিন্তু বাণিজ্য উপদেষ্টা সে বলেছেন যে এরকম অনেক কিছু বিষয় আছে, সেটি আসলে এখন পর্যন্ত কোনো চূড়ান্ত বিষয় না। বাংলাদেশের পক্ষ থেকে আমদানি এবং তাদের যে রপ্তানি সেই ঘাটতিটা মেটানোর জন্য এই আলোচনাগুলো চলছে। হয়তোবা সচিবালয় থেকে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি নিয়ে আলোচনা সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী হাসিব মাহমুদ শাহ। শুধু ভালো শেয়ার নয়, আস্থা বাড়াতে পুঁজিবাজারে বড় ধরনের সংস্কার আনতে হবে বলে মনে করেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত এক আলোচনায় তিনি আরও বলেন, স্বচ্ছতা জবাবদিহিতার অভাবে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আসছে না। এ সময় ডিএসসির চেয়ারম্যান বলেন, বিগত বছরগুলোতে দুর্নীতির কারণে পঙ্গু হয়েছে পুঁজিবাজার। দীর্ঘ 15 বছর পুঁজিবাজারে দুর্নীতি ও শেয়ার কারসাজির মাধ্যমে নিঃস্ব হয়েছেন অনেক বিনিয়োগকারী। আওয়ামী লীগ সরকারের পতনের পর শেয়ার বাজারে প্রত্যাশা তৈরি হলেও ফেরানো যায়নি ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের আস্থা।
পুঁজিবাজার নিয়ে আলোচনায় সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে শেয়ার বাজার পুনর্গঠনে বিভিন্ন সংস্থার সমন্বয়ে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে। পলিটিক্যাল কালচার যদি চেঞ্জ না হয়, হাজার সংস্কার করে বাংলাদেশ কোথাও যাবে না। সো আওয়ার পলিটিক্যাল কালচার হ্যাজ টু চেঞ্জ, যে এভরিবডি, সকলের মাস্ট হ্যাভ এ গো এট ইট, ওর সেই সুযোগ থাকতে হবে। এ সময় বক্তারা বলেন, নীতির ধারাবাহিকতা ধরে রাখতে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। ক্যাপিটাল মার্কেট কখনোই রেলিভেন্ট ভূমিকা পালন করে নাই। আমাদের জাতীয় যে অর্থনৈতিক স্ট্র্যাটেজি তৈরি করা হয়, সেখানে যে ক্যাপিটাল মার্কেট বলে কিছু আছে যে ভূমিকা রাখবে, সেটা অতীতে রাখা হয় নাই। ইকোনমিক গ্রোথের সঙ্গে ক্যাপিটাল মার্কেটের যে গ্রোথটা হয়নি, এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। যেটুকু হয়েছে সেটুকু নানাভাবে ম্যানিপুলেশনের কারণে আমাদের বিনিয়োগকারীদের আস্থা হারিয়েছে। শেয়ার বাজারে ভালো কোম্পানি আনা না গেলে বিনিয়োগকারীদের আস্থা ফিরবে না বলে মনে করে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন। ভুল শেয়ারে মানুষকে ইনভেস্ট করেছে, জেনে হোক না জেনে হোক, যার দরুন আপনার শুধু যে রিটার্ন থেকে ওনারা বঞ্চিত হয়েছে তা না, দে হ্যাভ অলসো লস দেয়ার ইনভেস্টমেন্ট। আগামী 1 বছরের মধ্যে 10টি বড় মূলধনী কোম্পানি শেয়ার বাজারে তালিকাভুক্ত হবে, যার প্রক্রিয়া শেষ হবে মাত্র 2 মাসের মধ্যে, এমনটাই জানিয়েছে ডিএসই। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে 4.60 পয়েন্ট। এতে সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসইএক্স কমে দাঁড়িয়েছে 5061 পয়েন্টে। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে 100 কোটি টাকারও বেশি। ডিএসইতে মোট 395টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে 156টির, 163টির দর কমেছে। অপরিবর্তিত রয়েছে 76টি প্রতিষ্ঠানের শেয়ার দর। এদিন ডিএসইতে 564 কোটি 37 লাখ টাকার শেয়ার লেনদেন হয়। সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে আছে ব্র্যাক ব্যাংক, আর শতাংশের দিক থেকে প্রথম রহিম টেক্সটাইল মিলস। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইর সার্বিক সূচক 28.11 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 14,097 পয়েন্টে। লেনদেন হয়েছে 5 কোটি 76 লাখ টাকার শেয়ার। প্রাইভেট প্লেসমেন্ট শেয়ারের অনিয়মে জড়িত থাকার অভিযোগে পুঁজিবাজারে তালিকাভুক্ত রিং শাইন টেক্সটাইল লিমিটেডের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। সোমবার বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে কমিশন সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে অর্থ জমা ছাড়াই প্রাইভেট প্লেসমেন্ট শেয়ার ইস্যু বা বরাদ্দের মাধ্যমে 275 কোটি টাকার মূলধন বাড়ানোর আর্থিক জালিয়াতির অভিযোগ ওঠে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এছাড়া রিং শাইন টেক্সটাইলে আর্থিক অনিয়মের মূল হোতা হিসেবে অভিযুক্ত আব্দুল কাদের ফারুক এবং ভারতীয় নাগরিক অশোক কুমার সহ 13 জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা ও দুর্নীতি দমন কমিশনকে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়। গত 7 মাসে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের 1,874 কোটি টাকার কর ফাঁকির প্রমাণ পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এর মধ্যে এখন পর্যন্ত 117 কোটি 43 লাখ টাকা উদ্ধার করেছে আয়কর গোয়েন্দা বিভাগ। সোমবার এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত এই কর ফাঁকির ঘটনার সাথে 183 জন ব্যক্তি ও প্রতিষ্ঠান জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে 63 ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে 117 কোটি 43 লাখ টাকা উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমাদান করা হয়েছে। সুনির্দিষ্ট কর ফাঁকির তথ্য পাওয়ায় এরই মধ্যে শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের কর ফাঁকি রোধে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে এনবিআর। রপ্তানি আয় ও রেমিটেন্স প্রবাহ বাড়ায় দেশের বাজারে বৈদেশিক মুদ্রা ডলারের সরবরাহ বেড়েছে। তবে টাকার বিপরীতে ডলারের দাম স্থির রাখতে নিলামের মাধ্যমে 17 কোটি 10 লাখ ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। কর্মকর্তারা জানান, 18টি বাণিজ্যিক ব্যাংক থেকে নিলামের মাধ্যমে বেশি দাম দিয়ে ডলার কেনা হয়েছে। ডলারের দরপতন কমাতে এ উদ্যোগ ইতিবাচক বলে মনে করছেন বিশ্লেষকরা। দেশে আমদানি কমে রপ্তানি বেড়ে যাওয়ার পাশাপাশি রেমিটেন্সের প্রবাহ বেড়েছে। এতে বাজারে বেড়েছে ডলারের সরবরাহ, ফলে ডলারের দামে এসেছে পরিবর্তন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে গেল ৩ জুন বাজারে প্রতি ডলারের গড় মূল্য ছিল ১২৩ টাকা, যা চলতি মাসের ১৩ তারিখ বিক্রি হয়েছে ১২০ টাকা ৭ পয়সায়। অর্থাৎ টাকার বিপরীতে ডলারের দাম কমেছে ২.৫ টাকার মতো। এমন অবস্থায় টাকার বিপরীতে ডলারের বিনিময় হার যেন স্থির থাকে, সেজন্য কেন্দ্রীয় ব্যাংক ডলার কিনেছে, যেখানে প্রতি ডলারের দাম ১২১ টাকা ৫০ পয়সা নির্ধারণ করেছে। রপ্তানিকারকদের স্বার্থ বিবেচনা করে এবং রেমিটেন্স প্রেরণকারীরা যাতে আর ব্যাংকিং চ্যানেল বাদ দিয়ে ভিন্ন কোনো পথে তাদের রেমিটেন্স না প্রেরণ করে, তাদের দুজনের স্বার্থ বিবেচনা করে ডলারের মার্কেট স্টেবল, প্রাইসটা স্টেবল করার জন্য আমরা 18টি ব্যাংকের কাছ থেকে নিলামের মাধ্যমে ১২১ টাকা ৫০ পয়সা দরে ১৭১ মিলিয়ন ডলার ক্রয় করেছি। আমদানির ঋণপত্র খোলা কমে যাওয়া সহ নানা কারণে ব্যাংকগুলোতে এখন ডলারের চাহিদা কমে গেছে। এছাড়া অর্থ পাচার কমায় ডলারের সরবরাহ বেড়েছে ব্যাংকগুলোতে। ব্যাংকাররা বলছেন ডলারের দাম কমে গেলে আমদানিকারকরা উপকৃত হলেও রপ্তানিকারক ও রেমিটেন্স যোদ্ধারা ক্ষতিগ্রস্ত হয়। একই সাথে হুন্ডি বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। বাংলাদেশ ব্যাংকে যদি সারপ্লাস ডলার থাকে, যদি রিকোয়ারমেন্ট না থাকে, সেই জন্য হয়তো তারা নিচ্ছে। এটা কিন্তু অসুবিধা নেই। এটা যদি তারা কিনে নেয় তাহলে তো ওই যে ডিমান্ড সাপ্লাই চেনটা ঠিক থাকবে। নাহলে আবার অনেক বেশি ডলার এসে গেল, বিক্রি করতে পারছে, তো লোয়ার রেটে চলে যাব। এটার জন্য এটা ভালো নিদর্শন। বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনে বাংলাদেশ ব্যাংক আরও ডলার কিনতে পারে বলে জানান কর্মকর্তারা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সম্প্রতি চাঁদাবাজি ছিনতাইয়ের কারণে ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এতে ব্যবসা পরিচালনা করা দুর্বিষহ হয়ে উঠেছে বলে দাবি মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির। পুরনো ঢাকার ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে সোমবার সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা এমন দাবি করেন। ব্যবসায়ী নেতারা ব্যবসার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ দাবি করেন। এ সময় ব্যবসায়ী সোহাগ হত্যায় জড়িত প্রত্যেকের গ্রেপ্তার ও দ্রুত দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা। সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজ ও মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলার তাগিদ দেন ব্যবসায়ীরা। এজন্য চকবাজার এলাকায় সেনা টহল বাড়ানোর দাবি জোরালো করেন তারা। আগামী 7 দিনের মধ্যে এসব দাবি পূরণে উদ্যোগ না নিলে তারা কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন। একটি শৃঙ্খল পরিবেশে ব্যবসা পরিচালনা করা ব্যবসায়ীদের জন্য দুর্বিষহ হয়ে উঠেছে। চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানির কারণে আমরা ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছি। ব্যবসার সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ও ব্যবসায়ীদের মাঝে বিরাজমান নিরাপত্তাহীনতা আতঙ্কে নিরসনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ দাবি করছি। আসেন আমরা সকলে মিলে আমাদের ভাগ্যের পরিবর্তনের চেষ্টা করি। এইসব সন্ত্রাসী, চাঁদাবাজ, খুনি, হত্যাকারী এরা যদি কখনো আসে আপনারা সাথে সাথে এদেরকে ধরবেন। আমরা সবাই ব্যবসায়ী সকাল ঐক্যবদ্ধভাবে তাদেরকে আপনার শায়েস্ত করবো ইনশাল্লাহ। 2024-25 অর্থ বছরের প্রথম 11 মাসে দেশের বাণিজ্য ঘাটতি কমে দাঁড়িয়েছে 1938 কোটি ডলারে, যা আগের বছরের একই সময়ের তুলনায় 4.17% কম। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী 11 মাসে দেশে মোট আমদানি হয়েছে 6,024 কোটি ডলারের পণ্য, অন্যদিকে রপ্তানি হয়েছে 4,086 কোটি ডলারের পণ্য। ফলে বাণিজ্য ঘাটতি কমে দাঁড়ায় 1,938 কোটি মার্কিন ডলারে, আগের বছরে যা ছিল 2,022 কোটি ডলার। বাণিজ্য ঘাটতির পাশাপাশি একই সময়ে চলতি হিসাবের ঘাটতিও কমেছে প্রায় 86%। এছাড়া ফিনান্সিয়াল অ্যাকাউন্টে 26 কোটি 60 লাখ ডলারের উদ্বৃত্ত সৃষ্টি হয়েছে, যা দেশের সামগ্রিক বৈদেশিক লেনদেন ভারসাম্য রক্ষার জন্য সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। এক্সপোর্ট প্রবৃদ্ধি করতে হলে এক্সপোর্টের এগেনস্টে আমাদের ব্যাক টু ব্যাক করতে হচ্ছে অনেক, তার মানে আমাদের ইম্পোর্ট বসে নেই। আমরা ভোগ্যপণ্য ইম্পোর্ট করছি, আবার ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালসও ইম্পোর্ট করছি। অতএব আমদানি কমার কারণে ব্যালেন্স অফ পেমেন্টে গ্যাপটা ক্রমান্বয়ে কমে আসছে, এটা ঠিক না। ইম্পোর্টও হচ্ছে, এক্সপোর্ট হচ্ছে। টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন এবং জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় অবদান রাখায় এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস 2025 পেয়েছে দেশের টেক জায়ান্ট ও সুপার ব্র্যান্ড ওয়ালটন। 3 ক্যাটাগরিতে ওয়ালটনকে এ পুরস্কার দেওয়া হয়। পাশাপাশি বর্ষসেরা টেকসই ইলেকট্রনিক
পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ক্যাটাগরিতেও এই পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া টেকসই উদ্যোগের মাধ্যমে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় অবদান রাখায় অনারেবল মেনশন ব্র্যান্ড হিসেবেও ওয়ালটনকে এ পুরস্কার দেওয়া হয়। শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুবুল আলম এই পুরস্কার গ্রহণ করেন। চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনের মাধ্যমে দ্বিতীয় দফায় ডিজেল আনার কার্যক্রম শুরু হয়েছে আজ। এর আগে 24 জুন থেকে 4 জুলাই পর্যন্ত 3,80,00,000 লিটার ডিজেল সরবরাহ হয় এই পাইপলাইনে। জানা গেছে, বিপিসির চাহিদা অনুযায়ী তেল পাইপলাইনে ঢাকায় আনা হবে। পাইপলাইনের তেল সরবরাহের সক্ষমতা 50 লাখ টন। তবে পাইপলাইন দিয়ে বছরে প্রায় 30 লাখ টন ডিজেল সরবরাহ হবে নারায়ণগঞ্জের গোদনাইল ও ফতুল্লা ডিপোতে। বিপিসি জানিয়েছে, রাজনৈতিক অস্থিরতা সহ বিভিন্ন কারণে মাঝে মধ্যেই তেল পরিবহনে বাধাগ্রস্ত হয়। এছাড়া নদী ও সড়ক পথে তেল পরিবহনের কারণে খরচও বেশি হয়। তেল চুরির অভিযোগও রয়েছে। পাইপলাইনে জ্বালানি তেল পরিবহনে খরচ বাঁচার পাশাপাশি অপচয় রোধ হবে। এসআইকুডা ওয়ার্ল্ড সফটওয়্যার সমস্যায় 14 দিন ধরে ব্যাহত হচ্ছে শুল্কায়ন কার্যক্রম। দেশের প্রায় সব শুল্ক স্টেশনের চিত্র একই। এর জেরে ক্ষতির মুখে আমদানি রপ্তানিকারকরা। চরম ভোগান্তিতে C&F এজেন্টরাও। সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে ঢাকা কাস্টমস অফিস। দেশের আমদানি রপ্তানি ও শুল্কের হিসাব রাখার মাধ্যম এসআইকুডা ওয়ার্ল্ড সফটওয়্যার, যার ব্যবস্থাপনায় রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। কিন্তু গত 1 জুলাই থেকে সার্ভারে জটিলতা দেখা দেয়। 9 জুলাই থেকে অবস্থা আরও বেগতিক হয়। এতে চট্টগ্রাম ও ঢাকা কাস্টমসে কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়। সমস্যার সমাধান না হওয়ায় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে বিশেষ সহযোগিতাও চাওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে সন্ধ্যা 6টা থেকে সকাল 10:30 পর্যন্ত রেশনিংয়ের ভিত্তিতে C&F এজেন্টগুলোকে আমদানি রপ্তানি বিল সাবমিট করার নির্দেশ দেয় NBR। এতে চরম ভোগান্তিতে পড়েন তারা। ফলে ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। এসআইকুডাতে ঢুকতেই পারতেছি না। মাঝে মাঝে ঢোকার পরে কাজ করার পরে একটু পরে আমাদেরকে বের করে দেয়। গার্মেন্টস প্রতিষ্ঠান থেকে আমাদের উপর থেকে চাপ আছে, কিন্তু ওনারা এটা সমাধান করতে গিয়েছে, কিন্তু ওনাদেরও সেই আশ্বাসই দিয়েছে, কিন্তু কোনো ফলপ্রসূ হয় নাই। শুক্রবার সকালে অফিস খোলা দিছি, শনিবার খোলা দিছি, অথচ কেউ কাজ করতে পারেন না। এক্সপোর্ট ইম্পোর্টের কাজগুলা করা অনেকটাই সমস্যা হচ্ছে। প্রতিদিন ঢাকা কাস্টমসে 4,500 এবং চট্টগ্রামে প্রায় 7,500 আমদানি রপ্তানি বিল জমা হয়। C&F নেতারা বলছেন, দ্রুত সমস্যার সমাধান করা না গেলে বন্দরগুলোতে পণ্য জট তৈরি হয়ে গুনতে হবে অতিরিক্ত চার্জ। 4 থেকে 4,500 এক্সপোর্ট ইম্পোর্ট বিল অফ এন্ট্রি দাখিল হয়। সেখানে যদি প্রতিদিন এরকম জট বাড়তে থাকে, এক সপ্তাহে কোথায় যায় দাঁড়াবে? এবং আমাদের যে রাজস্ব এখান থেকে সাপোর্ট আসে, সেই সাপোর্টটা সেখানে কিন্তু ব্যাহত হচ্ছে। ঢাকা কাস্টমস হাউসের কমিশনার জানান, সার্ভার জটিলতা দূর করতে কাজ চলছে, যা দ্রুত সমাধান হবে। আমাদের কোনো কাজ কিন্তু আটকে নেই। আপনি যদি রেভিনিউ ডাটা দেখেন, দিন শেষে রাত হলেও আমরা কিন্তু কাজ শেষ করছি। হ্যাঁ, যেটা হচ্ছে 6 ঘন্টার কাজটা হয়তো আমার 10 ঘন্টা লাগছে করতে। পণ্য চালানে গতি বাড়াতে ও রাজস্ব ক্ষতি পুষিয়ে নিতে শুক্র ও শনিবার দেশের সব কাস্টমস হাউসে আমদানি রপ্তানি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেয় NBR। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে জানাবো বিশ্বের প্রধান মুদ্রার সাথে টাকার আজকের বিনিময় হার। অপরিবর্তিত যুক্তরাষ্ট্রের ডলারের দর বিনিময় হয়েছে 122 টাকা 70 পয়সায়। যুক্তরাজ্যের পাউন্ডের দরও কমেছে, বিনিময় হয়েছে 172 টাকা 42 পয়সায়। কমেছে ইউরোর দর, বিনিময় হয়েছে 147 টাকা 62 পয়সায়। ভারতীয় রুপির দর অপরিবর্তিত, বিনিময় হয়েছে 1 টাকা 45 পয়সায়। অপরিবর্তিত সৌদি রিয়ালের দর বিনিময় হয়েছে 32 টাকা 88 পয়সায়। আরব আমিরাতের দিরহামের দরও অপরিবর্তিত, বিনিময় হয়েছে 33 টাকা 57 পয়সায়। অপরিবর্তিত কুয়েতি দিনারের দর বিনিময় হয়েছে 403 টাকা 84 পয়সায়। দর কমেছে মালয়েশিয়ান রিঙ্গিতের, বিনিময় হয়েছে 29 টাকায়। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।